নমস্কার, চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখতে এসেছি। বিষয়টি হচ্ছে, আমি গত একদিন উপন্যাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম এবং উপন্যাসের প্রকারগুলির মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ প্রকার মনস্তাত্ত্বিক উপন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব সামাজিক উপন্যাস নিয়ে। সামাজিক উপন্যাস কাকে বলবে, তাই তো? সামাজিক উপন্যাস কথাটির মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে, অর্থাৎ সমাজের নানান চিত্র নিয়ে আলোচনা এই সামাজিক উপন্যাসের কেন্দ্রীয় বিষয় হবে। এর পাশাপাশি কি থাকবে? সামাজিক এবং অর্থনৈতিক নানান সমস্যার স্বরূপ উদ্ঘাটন করবেন লেখক এই প্রকার উপন্যাসে। এ হচ্ছে সামাজিক উপন্যাস। তবে এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সামাজিক সমস্যাগুলোর স্বরূপকে উদ্ঘাটন করবেন লেখক, পাশাপাশি কি সেই সব সমস্যার সমাধান বা সমাজ সংস্কারকের কোনো ভাবনা চিন্তাও কি লেখকের মনের মধ্যে থাকবে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, হতে পারে যে রবীন্দ্রনাথ, হতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এমন কতকগুলো উপন্যাস আমরা পড়ব যেগুলোতে দেখা যাবে যে তারা সমাজের নানান ত্রুটি নিয়ে কিন্তু লেখালেখি করেছেন। সামাজিক রীতিনীতি হতে পারে, কুসংস্কার হতে পারে, দুর্নীতি হতে পারে, নানান ধরনের জাতিভেদ প্রথা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি, যে তারা কি শুধু সমস্যাটাকেই তুলে ধরবেন, নাকি সমাজ সংস্কারের নানান রকম পদ্ধতি বা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হবে সেই বিষয়ে কিছু বলবেন? তো এখানে বলে রাখি, সামাজিক উপন্যাসের প্রধান বিষয় হলো সমাজের নানান রকমের সমস্যাগুলোকে তুলে ধরা, পাঠকের দরবারে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরা। এর কারণ এই নয় যে সমাজ সংস্কারের ভূমিকাও লেখককে নিতে হবে, কারণ তিনি কৌশল করে সমস্যার কথা যতটা তুলে ধরছেন তার কোথাও গভীরে কিন্তু লুকিয়ে থাকে সমাজ সংস্কারের ভাবনা চিন্তা। তার মানে এই নয় যে কি প্রত্যেকটি উপন্যাসে লেখককে সমাজ সংস্কারের ভূমিকা গুরুত্বপূর্ণভাবে প্রয়োগ করতে হবে, এমন কোনো কারণ নাই। অর্থাৎ কেবলমাত্র সামাজিক আর অর্থনৈতিক সমস্যাগুলোর স্বরূপ আলোচনা করাই কিন্তু সামাজিক উপন্যাসের প্রধান কেন্দ্রীয় বিষয়। এবং এক্ষেত্রে একটি কথা, যে যদি সমাজ সংস্কারের বাসনা লেখকের মনের মধ্যে থাকে তবে তা অনেক ক্ষেত্রেই অস্পষ্ট থেকে যায়। যাই হোক, এই সামাজিক উপন্যাস বাংলা সাহিত্যে অনেক লেখা হয়েছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ, যেমন বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। আচ্ছা, পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা যাক, তার লেখা অনেকগুলো উপন্যাস রয়েছে সামাজিক উপন্যাস। যেমন একটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পল্লী সমাজ, আরেকটি গৃহদাহ। পাশাপাশি সৈয়দ ওয়ালিউল্লাহের লেখা লাল সালু, শৌকত ওসমানের লেখা জননী উপন্যাস, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামাজিক উপন্যাস। তো যেমনভাবে আমি বলেছিলাম যে সামাজিক উপন্যাস যে কোনো একটি সামাজিক উপন্যাস নিয়ে আলোচনা করব, তো সেইভাবেই আমি আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খুবই অসাধারণ একটি উপন্যাস হচ্ছে পল্লী সমাজ, সেটির সারসংক্ষেপ নিয়ে এবং কেন এই উপন্যাসটা সামাজিক উপন্যাস সে বিষয়ে আলোচনা করব এবং চেষ্টা করব এই বিশাল পরিমাণ উপন্যাসটা আমি যতটা সহজভাবে সম্ভব হয় দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মটা কোন সময়, তাহলে বুঝতে পারবো যে তার লেখার মধ্যে কোন জায়গাটি সবচেয়ে বেশি প্রভাবিত হবে, সময় এবং স্থান। আসলে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। সময়টি হচ্ছে 1876 খ্রিস্টাব্দ এবং এই পল্লী সমাজ উপন্যাসটা কিন্তু লেখা হয়েছে ব্রিটিশ আমলে, প্রকাশিত হয়েছে, লেখা হয়েছে 1916 খ্রিস্টাব্দে। অর্থাৎ স্পষ্ট বুঝতে পারছি যে পুরো উপন্যাসের মধ্যেই কিন্তু এই ব্রিটিশ ভারতের বিভিন্ন চিত্র রয়েছে। ব্রিটিশ ভারতে বাঙালি সমাজে যে সমস্ত রীতিনীতি, যে সমস্ত কুসংস্কার, জাতিভেদ প্রথা এবং পরাধীনতার যে জালের মধ্যে জড়িয়ে মানুষগুলো কিভাবে প্রতিনিয়ত নিজের মানসিকতাকে ক্রমশ কঙ্কালে পরিণত করছিল, এমন চিত্রই কিন্তু তিনি তুলে ধরবেন। এটা সাধারণভাবে আমরা বুঝতেই পারছি। তো সেই ঘটনাগুলো ঘটছে আসলে সেই সময়টাতে আইনতভাবে কিন্তু সতীদাহ প্রথা রোধ হয়ে গেছে।
আচ্ছা, তারপরে বিধবা বিবাহ চালু হয়েছে, কেমন? আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে জাতিভেদ প্রথার কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাংলার সমাজ থেকে এই সব নোংরা কলুষিত রীতিনীতিগুলো বা কুসংস্কারগুলো তখনও কিন্তু ভালোভাবে সরে যায়নি এখনও পর্যন্ত। তখনও যে মুহূর্তে তিনি লিখছিলেন সেই সময়টাতে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণেরা কিভাবে সমাজের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছিল, কিভাবে নিজেদের শাসন আর নিজেদের আভিজাত্যকে একেবারে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছিলেন এবং তার জন্য তারা কতটা নিচে নেমে যাচ্ছিল, এই সমস্ত চিত্র নিয়ে কিন্তু এই পল্লী সমাজ উপন্যাসটি রচিত। তো এই উপন্যাসের শুরুর দিকেই আমরা দেখব যে এর চরিত্রগুলোকে। তো প্রথমেই উপন্যাসটা সহজভাবে তুলনা করতে গিয়ে বা তুলে ধরতে গিয়ে আমি প্রথমেই দুইজন জমিদারের কথা বলি। এক হচ্ছে তারিণী ঘোষাল আর দুই হচ্ছে যদু মুখুজ্জে। তারিণী ঘোষাল মারা গেছে, যদু মুখুজ্জেও মারা গেছে, মানে উপন্যাসের মধ্যে তারা কিন্তু অনুপস্থিত। কারা উপস্থিত? এই দুই জমিদারের বংশ পরম্পরায় তিনজন চরিত্র কিন্তু উপন্যাসটিকে লিড করছে বা নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রে আছে কে? বলছে যে এই তারিণী ঘোষালের দাদার ছেলে, তার নাম বেনি ঘোষাল, সে বেঁচে আছে। আর তারিণী ঘোষালের নিজের ছেলে রমেশ বা রমেশ ঘোষাল, সে বেঁচে আছে। আমরা কিন্তু তারিণী ঘোষালকে এই উপন্যাসে পাচ্ছি না, তার বংশ পরম্পরায় দুইজন চরিত্রকে পাচ্ছি, এক হচ্ছে বেনি ঘোষাল, দুই হচ্ছে রমেশ। আবার আরেকজন যে জমিদারের কথা বলা হয়েছিল যদু মুখুজ্জে, আমরা যদু মুখুজ্জেকেও পাচ্ছি না, তিনিও মারা গেছেন। কিন্তু বংশ পরম্পরায় তার দিক থেকেও কিন্তু আমরা একটি চরিত্রকে পাচ্ছি, তার নাম হচ্ছে রমা। আরও একজন চরিত্র আছে রমার ভাই যতীন, কিন্তু সে খুব ছোট, তার কিন্তু তেমন উপস্থিতি নেই এই উপন্যাসের মধ্যে। তো বেনি ঘোষাল আর রমা সম্পর্কে আগে আমরা একটু সামান্য জেনে নিই। প্রথমে বেনি ঘোষাল সম্পর্কে জানি। বেনি ঘোষাল আর রমেশ এই উভয়ের মধ্যে কিন্তু এই রমেশের তো জেঠার ছেলে হলো বেনি ঘোষাল, কিন্তু তাদের উভয়ের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, ভালো সম্পর্ক তো নেই, কোনো সম্পর্কই যেন নাই, বরং শত্রুতার সম্পর্ক রয়েছে। আর এই তিনজনই হচ্ছে এই কুয়াপুর গ্রামের জমিদার। এবার কি হচ্ছে, এই বেনি ঘোষালকে কেন্দ্র করে কিন্তু কুয়াপুর গ্রামে যত রকম দুর্নীতি, অত্যাচার, তারপরে দারিদ্রতা, অশিক্ষা, এই সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এই বেনি ঘোষাল হচ্ছে সেই জমিদার যে প্রজা পীড়ক, যে কোনো মাধ্যমে সে প্রজাদেরকে পীড়ন করেই কিন্তু সুখ এবং শান্তি অনুভব করে। পাশাপাশি দেখা যায় এই রমাও হচ্ছে তাদেরই মতো। রমা কিন্তু মহিলা, কেমন? এদিক থেকে তারিণী ঘোষালের বংশধর হিসেবে বেনি ঘোষাল আর রমেশকে আমরা পুরুষ হিসেবে পাচ্ছি, আর যদু মুখুজ্জের কন্যা হিসেবে আমরা পাচ্ছি এই রমাকে। এই বেনি ঘোষালের ক্ষেত্রে তো দেখলাম যে তিনি হচ্ছেন একজন ভীষণ প্রজাপীড়ক জমিদার, আর তাকে কেন্দ্র করে অনেকগুলো চরিত্র বা ব্রাহ্মণেরা উঠে আসছে সমাজে, যারা কিন্তু কর্তা, এক কথায় বলা যায় সমাজের কর্তা যারা, তারা নাড়াচ্ছে উপন্যাসটাকে, বারবার আঘাতে আঘাতে বিপর্যস্ত করছে। অর্থাৎ কুটিল বা শর্ট চরিত্রের মানুষ। তারা কারা? গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার, ধর্মদাস চাটুর্যে, এরা কিন্তু সবাই বেনি ঘোষালের সাথে যুক্ত হয়ে পুরো গ্রামের মধ্যে অত্যাচার, দারিদ্রতা আর সব রকম দুর্নীতি, কুসংস্কার, জাতিভেদ প্রথাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উল্টো দিকে দেখছি আমরা রমাকে। রমা আর রমেশ এই দুইজনের ছোটোবেলাতে ভালো বন্ধুত্ব ছিল দুইজনের মধ্যে, এবং ছোটোবেলাতে এদের বিয়ের কথা উঠেছিল একবার। কিন্তু কি হয় যে রমার বাবারা কিন্তু বিয়ে দিতে চায় না রমেশের সাথে। পরবর্তীতে অনেকগুলো দিন কেটেছে, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, দেখা গেছে রমেশ চলে গেছে শহরে পড়াশুনো করতে, আর রমার এক সময় বিয়ে হয়েছে। এবার বিয়ের পরে প্রায় 6 মাসের মধ্যে রমা বিধবা হয়ে যায়। বিধবা হওয়ার পরে আবার সে কুয়াপুর গ্রামে চলে আসে, এসে নিজের বাবার বাড়িতেই থাকতে পারে। সেই সময় তার মা মারা যায়, তার বাবাও মারা গেছে, এবং তার মায়ের বোন অর্থাৎ নিজের মাসি সে এসে তার বাড়িতে থাকতে শুরু করে। এই মুহূর্তে আমরা দেখছি উপন্যাসের মধ্যে রমা আছে, রমার ভাই আছে যতীন, সে খুব ছোট, আর তাদের বাড়ির সমস্ত প্রকার কাজ টাজ করছে তার নিজেরই মাসি। এইবার দেখা যাচ্ছে আমরা যদি
এবার উপন্যাসটার মধ্যে যদি ঘোরাফেরা করতে শুরু করি যে এইখানে জমিদারের সমস্যা কেন হচ্ছে, ধরুন যেমন গাছ কাটা, যেমন মাছ ধরা, যেমন গ্রামে বিদ্যালয় স্থাপন, এইসব ছোট ছোট বিষয় নিয়ে জমিদারে অশান্তি লাগছে। আর এই যে ধর্মদাস চাটুর্যে বললাম, এই যে গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার, এই রকম শঠ ব্যক্তিগুলো বা খারাপ দুশ্চরিত্র মানুষগুলো, এরা কি করছে, এক এক সময় এক একটা জমিদারের পক্ষ অবলম্বন করছে, আর তারা কিন্তু সমস্যাকে আরও জটিল করে তুলছে। এর ফলে মামলা মকদ্দমা পর্যন্ত কিন্তু এগিয়ে যায় বিষয়, ছোট ছোট বিষয় কিন্তু অনেক গভীর পর্যন্ত যায়। তারপরে আরও বেশি হয় কি, লাঠালাঠি হয়, মারামারি হয়, ঝগড়া হয়, এইসব ঘটতে থাকে। উপন্যাসের এই জায়গাটা কিন্তু আসল নয়। আসল জায়গা হচ্ছে যখন রমেশ তার বাবা তারিণী ঘোষালের মৃত্যুর কথা শুনে গ্রামে ছুটে আসছে। শহরের পড়াশোনা তার অনেক হয়েছে, এবার সে গ্রামে আসছে। তার মনের মধ্যে চিরকাল একটা ছবি ছিল গ্রামের, যে সে গ্রামে ফিরে গ্রামের অনেক উন্নতি করবে, গ্রামের সচ্ছল প্রকৃতি এবং সেখানকার সহজ সরল মানুষকে নিয়ে তার অনেক ধরনের সুন্দর সুন্দর ভাবনা চিন্তা মনের গভীরে কিন্তু বসেছিল। কিন্তু সে যখন তার বাবা অর্থাৎ তারিণী ঘোষালের মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে ফেরে এবং শ্রাদ্ধের ব্যবস্থা করে তার বাবার, তখন সেই ক্ষেত্রে বাধে তার সামনে নানান রকম সমস্যা তৈরি হতে শুরু করে। কিভাবে সমস্যা এবং কারা এই সমস্যা তৈরি করে? সমস্যা তার পরিবারের মানুষ, অর্থাৎ তার এই গ্রামে কেউ ছিলই না। ছিল কে? ছিল দুইটি আত্মীয়, এক হচ্ছে বেনি ঘোষালের পরিবার আর দুই হচ্ছে রমার পরিবার। কিন্তু বেনি ঘোষাল তাকে সহ্য করতে পারে না, নিজের ভাই বলে মনেই করতে চায় না। আর বেনি ঘোষালের যে মা, সে রমেশকে কিন্তু ভীষণ ভালোবাসে। ছোটোবেলা থেকে রমেশ এই জেঠিমার কাছেই কিন্তু মানুষ হয়েছে। অথচ এই উপন্যাসের মধ্যে আমরা দেখব যে বেনি ঘোষাল খারাপ কাজ করছে, রমেশ ভালো কাজ করছে, কিন্তু মনে মনে নিজের ছেলে বেনি ঘোষালকে একেবারেই সমর্থন করেন না তার মা অর্থাৎ রমেশের জেঠিমা। কিন্তু কোথাও যেন তিনি বারবার এটা বোঝাতে চাইছেন যে তার ছেলে বেনি ঘোষাল যতই খারাপ হোক, যতই কুনীতি বা দুর্নীতি করুক না কেন, তবু সে তার ছেলে এবং ছেলের বিপক্ষে তিনি কখনোই যাবেন না। প্রয়োজনে যদি রমেশের বিরুদ্ধে যেতে হয় তিনি যেতে পারবেন। কিন্তু উপন্যাস যত এগিয়েছে আমরা দেখতে পাবো যে তিনি নিজের মধ্যেকার যে পবিত্রতা এবং সমাজের প্রতি, শিক্ষার প্রতি যে দায়বদ্ধতাকে অনুভব করে রমেশের বারবার পাশে এসে দাঁড়িয়েছেন, সেইখানে কিন্তু উপন্যাসটি জয়ী হয়ে গেছে। সমসাময়িক যে পরিস্থিতি তাকে ছাড়িয়ে গেছে। সেইখানে জেঠিমা শুধুমাত্র জেঠিমাতে এসে পৌঁছে যায়নি, তিনি যেন বাংলার একজন উপযুক্ত নারী অথবা জননী হিসেবে কিন্তু প্রকাশ্যে এসেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, শ্রাদ্ধ উপলক্ষে রমেশ এসেছে গ্রামে এসে প্রথমেই গেছে জেঠিমার বাড়িতে। সেইখানে দেখা যাচ্ছে বেনি ঘোষাল তার সাথে ভালো আচরণ করছে না। এবার তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ সেই রমেশ কিন্তু চলে যাচ্ছে রমার বাড়িতে। রমা হচ্ছে তার ছোটোবেলাকার সঙ্গিনী, খেলার সঙ্গিনী। এবার তার বাড়িতে গিয়ে সে ডাক দিচ্ছে যে রানী তুমি কোথায়, রানী বলে ডাকতো। এর উত্তরে কিন্তু আগে থেকেই চক্রান্ত করে রেখেছিল বেনি ঘোষাল আর রমা, যে যতই সে আয়োজন করুক রমেশ শ্রাদ্ধ অনুষ্ঠানের, তারা শ্রাদ্ধতে পৌঁছবে না এবং রমেশের সাথে কোনো প্রকার ভালো আচরণ করবে না। যত তাড়াতাড়ি রমেশকে এই গ্রাম ছাড়া করতে পারে ততই তাদের জন্য শুভ। রমেশ তো এগুলো জানে না, বোঝে না। এবার যখন রমার কাছে যায় বা রমার বাড়িতে যায়, তখন কিন্তু বেনি ঘোষাল সেখানেই উপস্থিত ছিলেন, কিন্তু রমেশকে আসতে দেখে তিনি সরাসরি পালিয়ে চলে গেলেন। তিনি সরাসরি খারাপ আচরণ করলেন না ভাই রমেশের সাথে। এবার যখনই মিষ্টি সুরে রমেশ তার ছোটোবেলাকার সঙ্গিনী রমাকে ডাক দিয়েছে রানী বলে, রানী কেমন আছো, সঙ্গে সঙ্গে কিন্তু রমার মুখ বন্ধ হয়ে গেছে। সে প্রতিবাদ করতে পারছে না, সে অপমান করতে পারছে না। তার মনে শুধু একটাই কথা যে একজনকে অকারণে তার বাবার অত্যাচার, অর্থাৎ তারিণী ঘোষাল যে কতটা ভীষণ অত্যাচার করেছিল গ্রামে, এই বিষয়টি বারবার তুলে ধরতে চায় রমা এবং বেনি ঘোষাল। তারা বলতে চায় যে তারিণী ঘোষালের ছেলে আসবে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, আর আমরা সেটা মেনে নেব, এমনটা হতে পারে না। অর্থাৎ তখন ওই মুহূর্তে তাদের বক্তব্য ছিল যে কোনো মুহূর্তে রমেশকে অপমান করাই হচ্ছে তাদের শ্রেষ্ঠ কাজ। অথচ যখন রমেশ তাদের সামনের দিকে উপস্থিত হলো, তখন বেনি ঘোষাল পালিয়ে গেল।
সহজ সাবলীল 2-4টে কথা বলে, আর রমার মুখে কিন্তু আর কোনো রকম কোনো খারাপ কথা উচ্চারণ হলো না। সে একদিকে চুপ করে দাঁড়িয়ে আছে, অথচ তার মাসি রান্না করতে করতে গরম হাতা হাতে নিয়ে কিন্তু দৌড়ে চলে এসেছে অপমান করার জন্য, আর ভীষণভাবে অপমান করলো রমেশকে। সেই কথা শুনে রমা কিন্তু আবার তার মাসিকে বকা দিচ্ছে, তাকে থামিয়ে দিচ্ছে, বলছে যে তোমার মুখ এত বেশি চলে, তার কারণটা বুঝতে পারি না কেন। এইভাবে করে অপমান হচ্ছে, কিন্তু রমেশ সেখান থেকে অপমানিত হয়ে চলে যায় এবং ভাবে এবং ধরেই নেই যে তার বাবার শ্রাদ্ধতে সে তার আত্মীয় পরিবার পরিজন এদের কাউকেই সঙ্গে পাবেন না। তখন তিনি কি করেন, রমেশ কি করছে, সারা গ্রামের মানুষকে জাতি ভেদ মাথাতে না নিয়ে সমস্ত প্রকার মানুষকে নিমন্ত্রণ করছে শ্রাদ্ধতে। তার বাড়িতে, তার বাবার শ্রাদ্ধ উপলক্ষে তার বাড়িতে কিন্তু নিমন্ত্রণ করছে। আর কি করছে, দেখছে যে তার বাড়িতে শুধুমাত্র খাওয়া দাওয়া নিমন্ত্রণই করছেন না, খাওয়ানোর দাওয়ানোর পাশাপাশি প্রত্যেকটি মানুষকে এক খণ্ড করে কাপড় উপহার দেওয়ার কথা কিন্তু ভেবেছে রমেশ। এবার দেখা যাচ্ছে এই উপলক্ষে অনেক মানুষের কিন্তু তার বাড়িতে যাতায়াত শুরু হয়ে গেছে শ্রাদ্ধের আগের দিনই, এবং দেখা যাচ্ছে যে সেইখানে ওই কুটিল মানুষগুলো ভীষণ দরিদ্র তারা, যেমন ধর্মদাস, তারপরে গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার, এরা কিন্তু ক্রমশ কিন্তু রমেশের সাথে যাতায়াত শুরু করছে, আবার চক্রান্ত করছে বেনি ঘোষালের সাথে আড়ালে বসে। এবার তারা আসছে সামান্য একটু ভালো মন্দ খাবে বলে। এই মানুষগুলো কতটা দরিদ্র এই থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কতটা দারিদ্রতার ছবি তাদের এই উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন লেখক, যে তারা সামান্য কিছু ভালো মন্দ খাবে বলে শত্রু ভেবেও কিন্তু রমেশের কাছে এসে দাঁড়াচ্ছে, রমেশকে বাবা বাবা বলে ডাকছে। এবং হঠাৎ করে যখন এই গোবিন্দ গাঙ্গুলি জানতে পারলো যে রমেশ নাকি পুরো গ্রামকে নিমন্ত্রণ করেছে আর ছোট জাতের মানুষগুলোকেও নাকি একখণ্ড করে কাপড় দেবে, তখন কিন্তু তাকে থামিয়ে দিচ্ছে। তখন গোবিন্দ গাঙ্গুলির মুখে যে উচ্চারণ সেইটি আপনাদের সামনে তুলে ধরছি। সে বলছে রমেশকে, বাবাজি এ কাজটা ভালো হচ্ছে না, ছোট লোকদের কাপড় দেওয়া আর ভস্যে ঘি ঢালা এক কথা, তার চেয়ে বামুনদের এক জোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো। আর আমি বলি বাবাজি সেই যুক্তিই করুন। গোবিন্দ গাঙ্গুলি কতটা নিচে নামতে পারে এই থেকে বোঝা যায়। সে বলছে যে সাধারণ মানুষগুলোকে বা যে নিচু জাতের মানুষগুলোকে খাইয়ে বা কাপড় দিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং ব্রাহ্মণদেরকে একটির জায়গায় 2টি করে কাপড় দেওয়া হোক, তাতেই বরং তার উপকার হবে, নাম হবে। কিন্তু রমেশ কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত, সে কিন্তু এইসব কথাকে মান্যতা দেয় না, সে নিজের কাজে মন দেয়। এই যে সে এদেরকে উপেক্ষা করে গেল, নিজের মতো করে কাজ চালিয়ে যেতে শুরু করলো, এটা কিন্তু এদের কাছে রাগের বিষয়। এবং দেখা যাচ্ছে আড়ালে গিয়ে এই ধর্মদাস চাটুর্যে, তারপরে গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার, এরা কিন্তু আবার আড়ালে গিয়ে বেনি ঘোষালের সাথে ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে কিভাবে এই তারিণী ঘোষালের শ্রাদ্ধটি পণ্ড করা যায় বা নষ্ট করে দেওয়া যায়। যাই হোক, উপন্যাস একটু একটু করে এগোচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে লেখক আসলে কোন কোন আদর্শকে তুলে ধরতে চাইছেন। লেখকের মনের মধ্যে একটি অসাধারণ আদর্শ কিন্তু ছিল, সেটি হচ্ছে কি, তিনি একজন অত্যাচারী জমিদারের বিপক্ষে দাঁড় করাচ্ছেন আরও একজন প্রজা বৎসল একজন জমিদারকে। কেন অন্য কোনো মানুষকে দাঁড় করাতে পারতেন? লেখক রমেশকেই কেন তার দাদা বেনি ঘোষালের মুখোমুখি দাঁড় করিয়ে দিল? বেনি ঘোষাল নিজে একজন জমিদার আর রমেশ নিজে একজন জমিদার। একজন জমিদার যখন অত্যাচারী হয়ে ওঠে, তখন আরও একজন জমিদার যে কিনা প্রজা বৎসল, প্রজা পীড়ক নয় এবং প্রজাদেরকে সন্তানের মতো করে দেখে এবং সবারই উপকার চায়, এইরকম একজন জমিদারকে কেন মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন? আসলে লেখক কোথাও যেন ভাবতেন, লেখক যেন আশা করতেন যে ভালো জমিদার দ্বারা সংগঠিত মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের ফলেই কিন্তু একসময় পল্লী সমাজ থেকে দূর হবে অশিক্ষা আর দারিদ্রতা, তেমনি দূর হবে জাতপাত নিয়ে যত সব বৈষম্যমূলক সামাজিক বাধা বিপত্তি। কিন্তু কি করা যাবে, এত কিছুকে চিন্তাকে মাথায় নিয়েও যদিও লেখক লেখা শুরু করলেন, রমেশ চরিত্রটিকে নির্মাণ করলেন, তা সত্ত্বেও বলা যায় রমেশ তো রক্তমাংসে গড়া একটি চরিত্র, তার মধ্যেও বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আসছে, অনুভবগুলো আসছে, তার মধ্যে কিন্তু একটি অসাধারণ অনুভব আসে। সে নিজেকে আবিষ্কার করে তার মনে হয় যে এই খারাপ জমিদারগুলোকে বা এই অনীতি কূটনীতির যে যারা চক্রান্ত করছে, যে অনীতি কূটনীতিগুলোকে সৃষ্টি করছে,
তাদের মোকাবিলা করতে গিয়ে এবার হাঁপিয়ে উঠেছেন রমেশ। কারণটা কি? কারণ রমেশের সবচেয়ে খারাপ লাগছে এই জমিদারগুলোকে নয়, তার দাদা বেনি ঘোষালকে নয়, আসলে সমস্যা হচ্ছে গ্রামের মানুষগুলো। এই গ্রামের মানুষগুলোকে যদি সাহায্য করতে যাচ্ছে তো তারা ভাবছে এই জমিদার বোকা আছে। আবার যদি কোনো কারণে যদি গ্রামের মানুষগুলো ভুল করে সহজেই যদি রমেশ তাদেরকে ক্ষমা করে দিচ্ছে, তখন এই গ্রামের মানুষগুলো কী ভাবছে যে আসলে রমেশ খুব দুর্বল, ভয় পায়, তাই জন্য সমস্যায় আসতে চাইছে না। অর্থাৎ সবসময় যেন ধীরে ধীরে এই যে দারিদ্রতার অশিক্ষা, এগুলো ওই গ্রামের মানুষদের মনের ভেতরে ঢোকে, মনের যে কারখানা ঘর সেইখানে এমন উথাল পাতাল করেছে বহুদিন ধরে, এত পরিবর্তন এনেছে, মানুষগুলো নিজের মধ্যে থেকে মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলেছে। এই কারণে এক জায়গাতে রমেশ নিজে উচ্চারণ করছে, এই মানুষগুলো, এই সাধারণ গরিব মানুষগুলো সম্পর্কে বলছে, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ, ভাবে ভয়ে পিছিয়ে গেল। এইভাবে আবিষ্কার করতে থাকে এইসব মানুষগুলোর চরিত্রকে রমেশ। কিন্তু মাঝখানে আরও একটি সমস্যা এসে দেখা দেয়। সেটি কি? এই যে কুয়াপুর গ্রামে, যে গ্রামকে কেন্দ্র করে এই গল্পটা তৈরি হচ্ছে বা উপন্যাসটা তৈরি হচ্ছে, সেই গ্রামে দেখা যায় যে সেখানকার যে কৃষকরা, সেই সাধারণ কৃষক মানুষগুলোর যে জমিগুলো, সেই জমিগুলো জলে পরিপূর্ণ হয়ে আছে। এবার জল তো বের করতে হবে জমি থেকে, জমির খাল কেটে তো জল বের করতে হবে। কিন্তু এই খাল কাটার পরে কি হবে, যে ওই যে বাঁধটা দেওয়া আছে, সেই বাঁধের নিচে একটি জলাশয় তৈরি করা আছে যেখানে মাছ চাষ করা হয়। এবার ওই জলাশয়ের মালিকানা কাদের মধ্যে আছে? রমেশ, বেনি ঘোষাল আর রমা, তিনজনের যৌথ মালিকানায় রয়েছে এই জলাশয়টি। অর্থাৎ কৃষকদের জমিকে যদি বাঁচাতে হয়, ফসলকে যদি বাঁচাতে হয়, আর বাঁধটিকে যদি কাটতে হয়, তাহলে তিনজনের সম্মতি কিন্তু সমানভাবে জরুরি। কোনো একজনের সম্মতি হলে হবে না, কারণ যে জলটা বেরোবে সেটা জলাশয়ের উপর দিয়ে যাওয়ার কারণে জলাশয়ে যত মাছ আছে সব নষ্ট হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে বছরে প্রায় 200 টাকার মাছ বিক্রি করা হয় এই জলাশয় থেকে বা এই পুকুর থেকে। ফলে বেনি ঘোষাল আর রমা দুজনের মধ্যে কেউই কিন্তু এই বাঁধ কাটার ক্ষেত্রে নিজেদের সহমত পোষণ করবে না বা নিজেদের অনুমতি দেবে না। কিন্তু রমেশ হচ্ছে অনেক উঁচু দরের মানুষ, তার মানসিকতা অনেক বেশি শক্তিশালী। সে কি করছে? প্রজাদের কথা ভেবে তাদের মঙ্গলের জন্য অনেক ভাবনা চিন্তা করলো যে বেনি ঘোষাল, রমা আর রমেশ তিনজন মিলে যদি সামান্য ত্যাগ স্বীকার করে, সারা বছরে মাত্র 200 টাকার মাছকে তারা যদি ভুলে যেতে পারে, তাহলে সারা গ্রামের মানুষগুলো বেঁচে যাবে। সারা বছরে তাদের খাদ্য ফসল উৎপন্ন হবে। আর সেই ফসলের যদি মূল্য হিসেবে নির্ধারণ করা যায়, তাহলে বছরে প্রায় 6 থেকে 7 হাজার টাকার ফসল কিন্তু নষ্ট হয়ে যাবে যদি না জমিতে ওই খালটি বা বাঁধটি যদি কাটা হয়। এই উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য রমেশ কিন্তু ছুটে গেল রমার কাছে, কিন্তু রমা এক বাক্যে অস্বীকার করল। তার কাছে তখন একটাই উপায় ছিল যে যদি বেনি ঘোষাল রাজি হয়। বেনি ঘোষালের কাছে গেল। এবার বেনি ঘোষালকে গিয়ে রমেশ বলছে, এরা সারা বছর খাবে কি? তার উত্তরে বেনি ঘোষাল এবার উত্তর দিচ্ছে, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক টুকরো উচ্ছিষ্ট ফেলে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ভাবুন তো, এই জায়গাতে এসে বেনি ঘোষাল কতটা নির্মম আর কতটা অসভ্য বা নীচতার প্রমাণ দিলেন। তার বক্তব্য হচ্ছে, তার পূর্বপুরুষেরা যেভাবে জমিদারি করে গেছে গ্রামের মধ্যে, এইভাবে মানুষদেরকে শোষণ করেই তো তারা সংগ্রহ করে বা সঞ্চয় করে রেখে গেছেন, যেগুলোর উপর বসে আজকে প্রতিপাদিত্য করার চেষ্টা করছে বা অনেক শাসন করার চেষ্টা করছে বেনি ঘোষাল, রমেশ, রমারা। আগামীতেও যেন তাদের সন্তানরা এইভাবে করেই শাসনটাকে জারি রাখতে পারে, তার জন্য তাদেরকে মাথা ঠান্ডা করে চলতে হবে। এবং এই গরিব মানুষগুলো যদি মারা যায় তো যাক, কারণ তারা যদি মারা পড়ে তারপরেই সবচেয়ে ভালোভাবে বাঁচতে পারবে এই জমিদারগুলো।
এমন কথা শোনার পর রমেশের হৃদয় তো পুরোপুরিভাবে ভেঙে যায়। রমেশ এক কথায় নিজে গিয়ে যায়, একা চলে যায় বাঁধ কাটতে, এবং সেইখানে তার কঠিন মারামারি হয়, ভীষণ প্রবল যুদ্ধ হয় একেবারে। এই বেনি ঘোষাল রমার দেওয়া বা রমার আয়োজন করা যে পাহারাদার লাঠিয়াল, তাদের সাথে অনেক লড়াই হয়। সেখানে দেখা যায় কিন্তু রমেশ অনেক যোদ্ধার মতো বা বীরের মতো সংঘর্ষ করেছে এবং জিতেছে। সে খাল কেটেছে বা বাঁধ কেটেছে এবং তারপর সেই জমিগুলো উদ্ধার হয়েছে। এইভাবে করে উপন্যাস আরও সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে গ্রামের মধ্যে, রমেশ বারবার মুখোমুখি হচ্ছে এতগুলো সমস্যার। এই সমস্যাগুলোর মূল জায়গাতে বা কেন্দ্রীয় সমস্যা কী কী? কেন্দ্রীয় কিন্তু দুটো বিষয় রয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক অবক্ষয় বা বলা যেতে পারে অর্থনৈতিক অবমূল্যায়ন, আর দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার অভাব। কিভাবে বিষয়টা? অর্থনৈতিক অবমূল্যায়ন সম্পর্কে বলছেন যে অর্থনৈতিক যে দুরবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে গ্রামগুলোতে, মানুষেরা সামান্য স্বার্থের গন্ধ যদি কোথাও পাচ্ছে, সঙ্গে সঙ্গে সেদিকে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে চরমতম অর্থনৈতিক বিপর্যয়ের কারণ। পাশাপাশি এই ক্ষেত্রে কিন্তু রমেশের ভাবনা চিন্তাকে একটু হলেও উৎসাহ দিয়েছেন তার জেঠিমা নিজে বলেছেন, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা করবে। অর্থাৎ তিনি বারবার কিন্তু রমেশের পাশে দাঁড়িয়ে বলছেন যে রমেশ, তুমি যা করছো তা ঠিক করছো, এবং তুমি যে ব্যথাটা পাচ্ছ সেটাও স্বাভাবিক, কিন্তু ব্যথা না পেয়ে তুমি ভাবার চেষ্টা করো যে এই মানুষগুলো কতটা অসহায়, কতটা দরিদ্র, এবং কত দিন থেকে তাদেরকে এইভাবে শোষণ করে আসা হচ্ছে, যার ফলে তাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো পরিবর্তনই আসছে না। তাই জন্য এদের উপর রাগ করলে তোমার নিজের প্রতি লজ্জা হওয়া উচিত। কিন্তু এরপরেও রমেশ কিন্তু বারবার প্রত্যক্ষ করে এই গ্রামে মানুষগুলো তার বিরোধিতা করছে, তাকে বোকা বানানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে সেও বিভিন্ন ধরনের জবাব তৈরি করছে এবং এই গ্রাম ছেড়ে একসময় চলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই সময় আবার তার জেঠিমা তার পাশে এসে দাঁড়াচ্ছে আর বলছে, আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে, গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন আপনি দেখতে পাবে কোনটা কালো কোনটা ধলো। অদ্ভুত বিষয়। তাহলে এই জেঠিমা কত বড় আদর্শ মনের মানুষ তা আমরা বুঝতে পারছি, এবং রমেশকে সে উৎসাহ দিচ্ছে। এরপরে কিন্তু আমরা এই উপন্যাসের একটি দ্বিতীয় অংশে বা অন্য একটি প্রসঙ্গে চলে যাই, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই রমেশ আর রমার মধ্যে প্রেম কাহিনী। প্রথমে উপন্যাসের শুরুতে আমি বলেছিলাম যে ছোটোবেলার এরা উভয়ই ছিল গিয়ে একে অপরের খেলার সঙ্গী, রমা আর রমেশ, এবং ছোটোবেলাতেই তাদের বিবাহ স্থির হয়েছিল। কিন্তু রমার পরিবার রমেশের সাথে বিয়ে দিতে চায়নি, তাদের ব্যক্তিগত জমিদারি নিয়ে সমস্যা থাকার জন্য বা শত্রুতা থাকার জন্য। এরপরে কি হয়? এরপরে রমেশ কিন্তু চলে যায় বিদেশে বা শহরে চলে যায়, বিদেশ বলে ভুল হবে, শহরে চলে যায় পড়াশোনা করতে, উচ্চশিক্ষার জন্য। এবার সেইখানে যাওয়ার পর দেখা যায় রমার সেই সময় বিয়ে হওয়ার অন্যত্র বিয়ে হয় এবং 6 মাসের মধ্যে সে বিধবা হয়। তারপরে সে আবার গ্রামে ফিরে আসে। তার বহুদিন, এই যে মাঝখানে অনেকগুলো সময় পার হয়ে গেছে তাদের উভয়ের মধ্যে যোগাযোগ হওয়া। পরবর্তীতে যখন আবার রমেশ ফিরে আসলো তার গ্রামে, কুয়াপুর গ্রামে, তখন কিন্তু এই রমা আর রমেশের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ ক্ষীণ হতে 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 ধীরে ধীরে সেখানে প্রেমের বীজের স্ফুরণ বা প্রকাশ্যে আসতে শুরু করলো। কিন্তু হ্যাঁ, এইখানে সংযমকে কিন্তু খুব বেশি মান্যতা দিয়েছেন লেখক বারবার বুঝিয়ে দিয়েছেন পাঠককে যে রমা আর রমেশ উভয়েরই মনের মধ্যে কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা চরমতম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, অথচ সেই মুহূর্তেও কিন্তু রমা নিজেকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু কেন এই নিয়ন্ত্রণ, সেই বিষয়ে লেখক কি বলছেন যে এই যে প্রেম যে কখনোই প্রকাশ হয়নি, পুরো উপন্যাস জুড়ে কিন্তু কোথাও প্রেমের প্রকাশ আসেনি, প্রেমটা এদের উভয়ের মধ্যে যে প্রেম সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি, কিন্তু পাঠক আভাস বুঝতে পারে যে এদের মধ্যে প্রেমের সঞ্চার ঘটছে। তাই লেখক বলছেন যে বা বুঝিয়ে দিচ্ছেন যে এই যে প্রেম যেটা কখনোই প্রকাশ্যে আসেনি, তার একটা কারণ হচ্ছে হিন্দু নারী হিসেবে রমার আজন্ম সংস্কারের বাধা বিপত্তি। কি এই সমাজ সংস্কার?
বলছে এই যে বিধবা ছিল এবং বিধবাদের যে নিয়ম শৃঙ্খলাগুলো সেগুলো কীরকম, এতটাই কড়া যে যদি কখনো প্রকাশ্যে চলে আসে রমেশের প্রতি রমার কোনো প্রকার দুর্বলতা যদি সবার সামনে চলে আসে, তাহলে সামাজিক সমস্ত প্রকার অনুষ্ঠানগুলো সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে রমার পরিবারে। আর কি হবে, এর পাশাপাশি রমাকে অনেক প্রকারের সমস্যায় পড়তে হবে। সমাজপতিরা তাদের সমস্ত আচার অনুষ্ঠান এবং সমাজ থেকে হয়তো তাদেরকে বয়কট করে দিতে পারে। এরপরে কি হবে, এইগুলোর পাশাপাশি তার ভাই যে যতীন, তার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে। এতগুলো বিষয়ের পরেও কিন্তু রমা কোথাও যেন ভাবতে চেয়েছে যে রমেশও তার ব্যক্তিগত জীবনে অনেক ছোট হয়ে যাবে, রমেশকেও অনেক অপমান পেতে হবে। এইসব কারণে তারা কিন্তু উভয়ই চুপ করে থেকে গেছে। এই প্রেম যেন তাদের ভেতরে ভেতরে চাপা পড়ে একসময় হয়তো হারিয়ে যাবে, অথবা কোনো দিন হয়তো মহাকালের দৃষ্টিতে দেখা যাবে বা মহাকাল হয়তো ভাগ্য তৈরি করবে এবং সেখানে এই দুটি প্রাণ, দুটি হৃদয় হয়তো বা আবার মিলিত হবে। উপন্যাসের এই জায়গাগুলোতেই হঠাৎ করে কিন্তু শেষ, যে তারা উভয় কিন্তু মিলতে পারলো না। শরৎচন্দ্র এই উভয় বা এই দুই চরিত্রকে কিন্তু মেলাতে পারলো না, যেহেতু সামাজিক যে রীতিনীতি, যে রীতির বিন্যাস, কুসংস্কার, জাতিভেদ প্রথা ইত্যাদি সমস্যাগুলো বা বৈষম্য যে চিত্রগুলো, সেগুলোর কারণে এই দুটি অসাধারণ চরিত্র, প্রেমের একেবারে ফুটন্ত চরিত্র একেবারে, তারা কিন্তু কখনোই এত কাছে থাকা সত্ত্বেও এক জায়গায় হতে পারল না, তাদের মনের মিলন আর হলো না। তাহলে আমরা কি দেখছি, পুরো উপন্যাস জুড়ে কিন্তু সমাজের রীতিনীতি, সমাজের আচার সর্বস্ব সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করছে উপন্যাসটিকে। উপন্যাসের প্রত্যেকটি চরিত্র সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, বিষয়টিও কিন্তু সমাজের মধ্যেই বারবার কেন্দ্রীভূত হচ্ছে। ফলে এই উপন্যাসটিকে বা এই পল্লী সমাজ উপন্যাসটিকে সামাজিক উপন্যাস হিসেবে ধরে নিতে আমাদের কোনো বাধা থাকে না। তাই সামাজিক উপন্যাস কাকে বলে, সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য এবং একটি সামাজিক উপন্যাসের যে আলোচনা আজকে করার ছিলাম তা এখানে সমাপ্তি করা হলো, এবং আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর আলোচনা নিয়ে, নতুন কোনো উপন্যাস হোক, কবিতা হোক, কোনো ক্লাসের টপিক নিয়ে আলোচনা হোক। তো আপনারা থাকবেন এইভাবে পাশাপাশি, বা আমাকে এইভাবে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনারা।